দেশের ক্রিকেটে আম্পায়ার্স ক্রিকেটার দ্বন্দ্ব, তাওহিদ হৃদয়ের 2 ম্যাচ নিষেধাজ্ঞা নিয়ে বিসিবিতে খেলোয়াড়দের অবস্থান, সংবাদ সম্মেলনের ডাক তামিম ইকবালের। ক্রিকেট কর্তাদের কাছে দেশের চেয়ে নিজ ক্লাবের গুরুত্বই বেশি, সর্বোচ্চ সুবিধা নিতে গিয়ে ক্ষতি করছেন জাতীয় দলের, সমস্যা সমাধানে এখনই লাগাম টানার তাগিদ সাবেকদের। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে নতুন বিড়ম্বনা, অপরিকল্পিতভাবে বসানো হয়েছে চেয়ার, সমাধানের আশ্বাস এনএসসির। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি অনলাইনে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং ও তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে তামিম ইকবালের ডাকে মিরপুরে জরুরি মিটিংয়ে ক্রিকেটাররা। সকাল 11:30 নাগাদ শুরু হওয়া মিটিং এখনও চলমান। ডিপিএলে আবাহনীর সঙ্গে ম্যাচে এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে ফিল্ডে আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন তাওহিদ হৃদয়। পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের কাছেও আম্পায়ার নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তিনি, যে কারণে 2 ম্যাচ নিষিদ্ধ করা হয় মোহামেডান অধিনায়ককে। কিন্তু চাপের মুখে 1 ম্যাচ পরই বাইলজে পরিবর্তন আনে বিসিবি, ফলে হৃদয়ের নিষেধাজ্ঞা কার্যকর হয় 1 ম্যাচের জন্যই, জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় বোর্ডকে। পরবর্তীতে আবারও 1 ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়, খেলতে পারবেন না গাজীর বিপক্ষের ম্যাচ। এই ইস্যুতে শুক্রবার সকালে জরুরি সভা ডাকেন তামিম ইকবাল, যেখানে মোহামেডান ছাড়াও উপস্থিত আছেন অন্য ক্লাবের ক্রিকেটাররা। জানা গেছে মিটিং শেষে গণমাধ্যমে ব্রিফ করবেন তারা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মাহবুব রিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেও কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, হঠাৎ করে একটা গুমোট আবহাওয়া, চারিদিকে মেঘের ঘনঘটা। ঠিক যেমনটা মেঘ দেশের ক্রিকেট কিন্তু ভালো নেই। আপনি জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে 4 দিনের ম্যাচ হারেন, তাও আবার সেখানে পূর্ণ 4 দিনের খেলা হয়নি, বৃষ্টির বাগদা ছিল। তার চাইতেও বড় বিষয় ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা কিনা বলা হয় ক্রিকেটারদের রুটি রুজি এবং লাল বলের রঙিন পোশাকের ক্রিকেটের সবচাইতে বড় পাইপলাইন, সেই ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা। তবে সব কিছুই কিন্তু ছাড়িয়ে গেছে আজকের এই বিষয়টি। যদি বলি যে জানেন যে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী এবং মোহামেডানের যে দ্বৈরথ, সে দ্বৈরথে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে মাঠের মধ্যেই কিন্তু ফিল্ড আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়, এবং তারপরে তাকে 2 ম্যাচ নিষিদ্ধ করা হয়, কারণ তিনি গণমাধ্যমে আম্পায়ার সম্পর্কে মন্তব্য করেন। সেই ইস্যুতে পরবর্তীতে মোহামেডানের চাপেই কিন্তু তার সেই নিষেধাজ্ঞা আবার 1 ম্যাচে নামিয়ে আনা হয়। তারপরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং পরবর্তীতে তারা আবারও সেই 1 ম্যাচের যে নিষেধাজ্ঞা সেটি বলবৎ রাখে। এবং এরপরই যে পরবর্তী ম্যাচ মোহামেডানের সঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্স, সেই ম্যাচে যে যখন ঘোষণা করা হয় তাওহিদ হৃদয় খেলতে পারবেন না, তখন মোহামেডানের সাবেক অধিনায়ক, বলছে এই অর্থে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন তামিম ইকবালের অধিনায়কত্বে, কিন্তু পরবর্তী তামিম ইকবালের অসুস্থতার কারণে তাওহিদ হৃদয় মোহামেডানের দায়িত্ব পান। সেই তামিম ইকবালের ডাকে সব ক্রিকেটাররা, শুধু মোহামেডান নয়, অন্য ক্লাবের ক্রিকেটারদের নিয়ে জরুরি এক সভায় বসেছে, এবং বলা হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যদিও এই নামে আদৌ কোনো সংগঠন আছে কিনা সেটা প্রশ্নের দাবি রাখে। তবে এরপরে কিন্তু ক্রিকেটাররা বসছেন 11:30 নাগাদ, তারা যে সেই সভায় বসেছেন। তবে এই 2019 সালে আমরা সবশেষ দেখেছিলাম অক্টোবরে, নিশ্চয়ই মনে আছে, সিনিয়র ক্রিকেটার এবং সব ক্রিকেটারদেরকে নিয়ে এমন একটা বিদ্রোহ আমরা দেখেছিলাম। তবে সেই ঘটনার সঙ্গে এই ঘটনার মেলানোর কোনো সুযোগ নেই। মিটিং শেষে আসলে যতদূর আমরা জানতে পেরেছি, নামাজের পরে হয়তোবা ক্রিকেটাররা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, কিংবা সেটা নামাজের আগেও হতে পারে। তবে সেখানে কি কথা হয়েছে, কি সিদ্ধান্ত তারা নিয়েছেন, কিংবা কি তারা করতে চান, সব কিছুই সেই সিদ্ধান্তর পরেই জানা যাবে। বলছিলাম যে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে কোনো সংগঠনের নাম, তবে কোয়াব নামে একটি সংগঠন আছে, যেটা আসলে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে আজকে কিন্তু কোয়াবের কোনো কার্যক্রম নয়, সেটাও আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে একটা জটিলতা আসলে তৈরি হয়েছে, এবং সেই জটিলতার উত্তরণে আসলে কি হয় সেটি দেখার বিষয়। তবে তামিম ইকবালকে আমরা দেখেছি যে বিভিন্ন ক্লাবের ক্রিকেটার জানেন যে ঢাকা প্রিমিয়ার লিগের আর মাত্র 2 রাউন্ডের ম্যাচ বাকি রয়েছে। তবে এখনও কিন্তু রোমাঞ্চ রয়ে গেছে। যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই, মোহামেডান এবং আবাহনী খুব ভালোভাবে শিরোপার রেসে রয়েছে। সব মিলিয়ে আসলে কি হয় সেটা দেখার জন্য তারা যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এরপরই হয়তো আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে ক্রিকেটারদের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ কিংবা ক্রিকেটারদের যে জরুরি মিটিং, তার সবশেষ আপডেট।
মিরপুর থেকে সহকর্মী মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন। ক্রিকেটার এবং আম্পায়ার্স দ্বন্দ্বের বিষয়ে ক্রিকেটাররা কী পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দেশের অনেক ক্রিকেট কর্তাদের কাছে দেশ নয় বরং ক্লাবই বড়। নিজেদের ক্লাবকে সর্বোচ্চ সুবিধা দিতে যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন তারা। তাই তো সৃষ্টি হয় তাওহিদ হৃদয়ের মতো ঘটনা। রঙিন পোশাকে পারফর্ম করে বিজয়রা ডাক পান লাল বলের ক্রিকেটে। অতীতেও অনেকবার এমন দৃষ্টান্ত দেখেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে বদলে যাওয়া বাংলাদেশে এসবের লাগাম টানার এখনই সময়। 149, 144, 110, 108 14 ম্যাচে 874 রান গড় প্রায় 80। বলতেই পারেন এই মুহূর্তে সেরা বিকল্প। টপ অর্ডারে যেখানে ব্যর্থ জয়, সাদমান, জাকিররা, সেখানে বিজয়ী তো দারুণ একটা সমাধান। কিন্তু ভুলে যাবেন না ফর্মের ভিন্ন। টাইগার জার্সিতে বিজয় সবশেষ টেস্ট খেলেছেন, তাও পার হয়েছে বছর 3। বিষয়টি এমন নয় যে ওয়ানডেতে টাচে থাকা কোনো ক্রিকেটারকে সাদা পোশাকে বিবেচনা করা যাবে না, কিন্তু প্রশ্ন তখনই আসবে যখন এই ক্রিকেটারের লঙ্গার ভার্সন কিংবা টেস্ট ফরম্যাটের সবশেষ পারফরমেন্সে তাকালে। তবে বিজয়ের ক্ষেত্রে গুঞ্জন ডালপালা মেলেছে আরও এক ভিন্ন কারণে, সেটা দেশের ক্লাব ক্রিকেটের নেতিবাচক সংস্কৃতি। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর পাশাপাশি শিরোপার রেসে দারুণভাবে টিকে আছে মোহামেডান, যাদের বিপক্ষে পরবর্তী ম্যাচ বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্সের, যে কারণেই জন্ম নিচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের। এর আগে যে সুবিধা নিত আবাহনী, এবার কি তাই নিচ্ছে মোহামেডান? যদিও বাস্তবে এমন অভিযোগ প্রমাণ করা কঠিন, তবে ঢাকার ক্লাবগুলো যে এসব সুবিধা নিয়ে আসছে তা মানছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। 100% হয়। সিলেক্টর যারা থাকেন তাদের আসলে কিছু করার থাকে না, অনেক প্রেশার থাকে। আমার কাছে মনে হয় সিলেক্টরদের স্বাধীনতা থাকে না, পিছন থেকে বোর্ডের পলিটিক্স, বোর্ডের প্রেশার, বিকজ আলটিমেটলি সিলেক্টর তো তাদের ওখানে জব করেন, তো এই সব প্রেশার কাজ করে, এটা নিঃসন্দেহে। বাট আমি মনে করি যে এই সব জায়গাতে আমাদের ধরেন বড় স্বার্থ দেখা উচিত। ক্লাব পলিটিক্সের মধ্যে না থেকে আমাদের দেশের চিন্তা করা উচিত যে এই কোন ক্লাবকে আমি ড্যামেজ করবো, কোন ক্লাবকে আমি উঠাবো। এগুলো রং চিন্তা, খুবই ছোট চিন্তা, মানে আমি বলবো যে নোংরা চিন্তা। ক্লাব পলিটিক্সের সবশেষ উদাহরণ তাওহিদ হৃদয় আর তার নিষেধাজ্ঞা ইস্যু। যদিও শেষ পর্যন্ত সর্বমহলের চাপে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় কার্যকর থাকছে মোহামেডান অধিনায়কের। তবুও এই ইস্যু হয়ে থাকলেও দেশে ক্রিকেটের জন্য বাজে এক দৃষ্টান্ত। আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার শুধুমাত্র খেলার পারফরমেন্স দিয়ে না, আপনাকে প্রত্যেকটা জায়গা দিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল বোঝাতে হবে যে না, আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনারকে সবাই ফলো করছে, আপনাকে সবাই আইকনিক ভাবছে। তো এই হৃদয় আমাদের ইয়াং প্লেয়ার। আমি মনে করি তার পাশে ডানে বামে যে মানুষ ছিলেন, তাদের দায়িত্ব ছিল, ইয়াং ছেলে ভুল করতেই পারে, তাদের দায়িত্ব ছিল তাকে কুল ডাউন করানো, যে না রিল্যাক্স, আমরা জিনিসটা হ্যান্ডেল করছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই, তবে বিসিবিতে কেবল চেয়ারের মানুষগুলোই পাল্টেছে। পাইলটের মতে এসবের লাগাম টানার এখনই সময়, নইলে যে ক্রিকেট কালচার বদলাবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এই ফলাফল বাংলাদেশ ক্রিকেটের জন্য বিব্রতকর। শান্ত মিরাজদের সক্ষমতা নিয়ে বোর্ডের যে ধারণা, তার সঙ্গে এই পারফরমেন্স কোনোভাবেই মেলে না। সিলেট টেস্টের পোস্টমর্টম করতে গিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে চট্টগ্রামেই শান্তরা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন তিনি। এদিকে তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর বিষয়ে দায় ক্লাবের নয়, পুরোটাই বিসিবির বলে মন্তব্য ফাহিমের। তবে বিসিবি সভাপতির আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে কিছুই জানা নেই তার। বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলাই হয় বেশি, এটাই যেন অলিখিত নিয়ম গত 1 দশক ধরে। পরিবর্তিত সময়ে সবাই ভেবেছিল বদলাবে সবকিছু, কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত। তাই কথা হয় অনেক কিছু নিয়েই, কিন্তু বদলায় না কিছুই। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এবার মাঠ এবং মাঠের বাইরে আলোচনা ছিল না একেবারেই, যে কারণেই হয়তো দর্শকরাও আগ্রহ পায়নি খুব একটা। ধারণা করা হয়েছিল স্পটলাইট থেকে দূরে থাকায় হয়তো দারুণ কিছু করবে বাংলাদেশ, কিন্তু হলো বিপরীত। সফরকারীদের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিকরা। 12 সেশনের একটি সেশনেও আধিপত্য দেখাতে পারেননি শান্ত মিরাজরা। ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন আত্মসমর্পণে হতবাক ক্রিকঅপস চেয়ারম্যান। জানালেন তাদের ধারণাতেও ছিল না এমন পারফরমেন্স হতে পারে সিলেটে। শান্তদের কারণে রীতিমতো বিব্রত ক্রিকেট বোর্ড। এটা কিছুটা পেইনফুল, কারণ আমরা আমাদের দলকে যে জায়গায় এখন দেখি বা দেখতে চাই, বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা,
সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই। কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুখকর ছিল না, কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা, আমাদের দলের যে কোয়ালিটির খেলোয়াড় আছে, তাদের কাছ থেকে আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম, আমরা সবাই আশা করেছিলাম। তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকর বটে। টেস্টের বাইরে একটাই আলোচনা চলছে ক্রিকেট পাড়ায় গত কয়দিন ধরে, তাওহিদ হৃদয়ের শাস্তি কম আলোকে। তবে কোনো কাঁদা ছোড়াছুড়িতে গেলেন না অভিজ্ঞ এই সংগঠক, মেনে নিলেন নিজেদের দায়। তবে এই ঘটনা থেকে ক্রিকেটার আম্পায়ার সবাইকেই শিক্ষা নেওয়ার আহ্বান টেকনিক্যাল কমিটির কনভেনারের। ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাজ শুধু ন্যাশনাল টিমে খেলা না, তাদের কাজ হচ্ছে রোল মডেল হিসেবে এক্সাম্পল সেট করে। কিন্তু আম্পায়ারকেও সেভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে, তারা যেন সে রেসপেক্টটা পায় প্লেয়ারদের কাছ থেকে। প্লেয়ারদেরকেও সেই জিনিসটা বুঝতে হবে যে তাদেরকেও একটা নিয়ম কানুনের ভেতরেই থাকতে হয়। ক্রিকেট পাড়ার আলোচনায় রয়েছেন ফারুক আহমেদও। দেশের একটি দৈনিকে বোর্ডের টাকা নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে বিসিবির প্রেসিডেন্টের বিরুদ্ধে। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানা না থাকায় মন্তব্য করতে রাজি হননি নাজমুল আবেদিন ফাহিম। টু বি অনেস্ট, এই ব্যাপারগুলো আমি জানি না আজকে রিপোর্ট কী হয়েছে বা না হয়েছে, খুব ক্লিয়ারভাবে যে আমি অবগত তা নয়। এটুকু বলতে পারি যে আজকে কি রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কি আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না। সিলেট টেস্টে নেতিবাচক ফল হলেও আশা ছাড়ছেন না ক্রিকপস চেয়ারম্যান। চট্টগ্রামেই ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস বোর্ড কর্তার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। প্রথমবারের মতো টাইগার টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ার উচ্ছ্বাস ছুঁয়ে গেছে স্পিনার তানভীর ইসলামকে। একাদশে সুযোগ পেলে ঘোচাতে চান গায়ে লেপ্টে থাকা শুধু সাদা বলের ক্রিকেটের বদনাম। তবে তাইজুল, নাইম, মিরাজদের ভিড়ে শেষ পর্যন্ত একাদশে জায়গা পাওয়াটা যে চ্যালেঞ্জিং তা জানেন তিনিও। তানভীরের মতে সাগরিকা টেস্টে সমতায় ফিরতে ব্যাটসম্যানদের পাশাপাশি সমান দায়িত্ব নিতে হবে বোলারদেরও। ডিপিএল এর ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জের জার্সিতে নয়, মিরপুরে এমন দৃশ্য চোখ চোরাবে আপনার। নেটে তানভীরের একলা অনুশীলন, যেখানে বলের টার্ন কিংবা লেন্থ সাগরিকা টেস্টের আগে করবে আশাবাদী। লাক্কাতুরায় লজ্জাজনক আত্মসমর্পণের পর অবশ্য ইতিবাচক সে পালে হাওয়া লাগার খুব একটা সুযোগ নেই মোটেও। সিলেট ব্যর্থতার পর পরিকল্পনায় পরিবর্তন আনছে ম্যানেজমেন্ট। 3 পেসার তত্ত্বে আর হাঁটা নয়, আর তাতেই কপাল খুলছে স্লো লেফট আর্ম অর্থোডক্স তানভীরের। প্রথমবারের মতো ডাক পড়েছে আভিজাতের ফরম্যাট টেস্ট ক্রিকেটে। 41টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলা তানভীর তাই একলাই নেমে পড়লেন লাল বলের অনুশীলনে। দীর্ঘ ক্যারিয়ারে এই দিনটা তার কাছে বিশেষ। তবে স্কোয়াডে থাকার পাশাপাশি তানভীর জানেন মূল চ্যালেঞ্জটা মূল একাদশে জায়গা করে নেওয়া। লাল আর সাদা বল নাই ন্যাশনাল টিমে, ডাক পাওয়াটা লাল সাদা বল না, এর আনন্দের ব্যাপার। টেস্ট টিমে একটা সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর যদি আমি সুযোগ পাই খেলার, তাহলে টিম সিচুয়েশন অনুযায়ী যে জিনিসটা প্রয়োজন চেষ্টা করবো ইনশাআল্লাহ ওইটাই করার। পঞ্চপাণ্ডবের পরবর্তী যুগে একটা দীর্ঘ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সবচাইতে নাজুক ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে। তবে নতুন সাইকেল শুরু করার আগে শেষ ম্যাচটা জয় দিয়েই ট্র্যাকে ফিরতে চায় টাইগার্স। সুযোগ পেলে তানভীরও দিতে চান আস্থার প্রতিদান। অনেকেই বলতেছিল যে আমি সাদা বলে ভালো বল করি, লাল বলের জন্য ভালো না, কিন্তু আপনি দেখতে পারেন হয়তো পিছনে যে আমি লাল বলেও আলহামদুলিল্লাহ ভালো বোলিং করতেছিলাম। কিন্তু এখন আমার ইচ্ছা ছিল যে আমিও লাল বল খেলবো, সাদা বল খেলবো, ন্যাশনাল টিমে অনেক দিন খেলবো, সার্ভিস দেবো। এই আশা নিয়েই তো আমি প্রথম ক্রিকেটে জয়েন করছি। আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত লাল বলে আমি সুযোগ পেয়েছি। একটা বলারের 2টা প্ল্যান থাকে, টিম থেকে 2টা প্ল্যান দেয়, হয় ইকোনমি বোলিং করতে হবে নাইলে উইকেট টেকিং বোলিং করতে হবে। এখন আমাকে যেই জিনিসটা দিবে আমি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করব। 28 এপ্রিল চট্টলায় সিরিজ বাঁচানোর লড়াই। তানভীর দলের সঙ্গে যোগ দেবেন শুক্রবারই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজে দেখা দিয়েছে নতুন সমস্যা। অপরিকল্পিতভাবে বসানো হয়েছে গ্যালারির চেয়ার, রাখা হয়নি সমর্থকদের যাতায়াতের রাস্তা, যার ফলে বিড়ম্বনায় পড়বেন খেলা দেখতে আসা দর্শকরা। তবে বাফুফে বলছে সমস্যাটি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। 22 মে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার আগে সমস্যা সমাধান করবে এনএসসি।
ড্রেসিং রুম, ছাউনি, মাঠের ঘাস, ফ্লাডলাইট ও পানির স্প্রিংকলার। জাতীয় স্টেডিয়াম ঢাকার ম্যারাথন সংস্কারের কাজের মতো নতুন করে স্থাপন করা এইসব অবকাঠামো নিয়ে হয়েছে বহু সমালোচনা। তবে স্টেডিয়াম সংস্কারের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকর্তাদের তাতে থোড়াই কেয়ার, বরং একের পর এক হাস্যকর কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন তারা। এবার সমালোচনার তালিকায় যুক্ত হয়েছে গ্যালারির চেয়ার। স্টেডিয়ামের দক্ষিণ পাশের নিচের গ্যালারিতে নিজেদের খেয়াল খুশি মতো চেয়ার বসিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান, যেখানে রাখা হয়নি সমর্থকদের যাতায়াতের রাস্তা। গাদাগাদি করে চেয়ার বসানোয় খেলা দেখতে আসা দর্শকরা পড়বেন বিড়ম্বনায়। সাধারণ মানুষের চোখে পড়লেও উদাসীন এনএসসি কর্মকর্তাদের চোখ এড়িয়ে গেছে বিষয়টা। জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজে অসঙ্গতির যেন শেষ নেই। স্টেডিয়ামের পূর্ব পাশে যে চেয়ার বসানো হয়েছে তা বসানো হয়নি পরিকল্পনা মাফিক। সমর্থকরা খেলা দেখতে এসে নিচ থেকে যেভাবে উপরে উঠবেন তার জন্য কোনো রাস্তা রাখেনি এনএসসি। সমস্যা দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের, জানিয়ে এনএসসির সঙ্গে কথাও বলে তারা। তবে সব দেখেও সমস্যা নিরসনের পুরনো বুলি আওড়ালেন ক্রীড়া পরিষদ কর্মকর্তারা। আমরা ক্রীড়া পরিষদের সাথে কথা বললাম, ওরাও আমাদের সাথে ছিল মাঠেই। ওরা বলছে এটা সমাধান করে দিবে, আমাদের 22 তারিখে বুঝাই দেওয়ার কথা, এর আগে ওনারা সমাধান করে দেবে। বেকোয়ে একটা মাঝে দিয়ে বা একটা করে চেয়ার সরায়া এটা করে দেবে। শুধু গ্যালারির চেয়ার নয়, নবনির্মিত প্রেস বক্স নিয়েও আছে জটিলতা। যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সাংবাদিকদের প্রেস বক্স থেকে বের হওয়ার জন্য রাখা হয়নি ইমার্জেন্সি এক্সিট। তবে 22 মে স্টেডিয়াম এনএসসি থেকে বুঝে নেওয়ার আগে এই সমস্যারও সমাধান চায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে বিক্রি করা হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট। 18,000-এর বেশি দর্শক মাঠে বসে উপভোগ করবেন এই ম্যাচ। স্টেডিয়াম এলাকায় প্রথমবারের মতো বসানো হচ্ছে ফ্যান জোন, তবে এখনও নির্ধারিত হয়নি টিকিটের মূল্য ও ক্যাটাগরি। এদিকে এই ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিতে চায় বাফুফে। ম্যাচের 48 ঘন্টা আগে থেকে বন্ধ রাখা হবে জাতীয় স্টেডিয়ামের এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় 5 বছরের সংস্কার শেষে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ফুটবল ফিরছে তার আতুর ঘরে। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও হামজার হোম অভিষেক জাতীয় স্টেডিয়ামে করতে চায় বাফুফে। তবে এখনো অপ্রস্তুত স্টেডিয়াম, তাতেই যত তড়িঘড়ি বাফুফের কম্পিটিশন কমিটির। নিয়ম অনুযায়ী ম্যাচের 1 মাস আগেই এএফসিকে নিশ্চিত করতে হয় ভেন্যু। তাই 22 মের আগে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত চায় বাফুফে। তবে এখনো বাকি অনেক কাজ। বসেনি ফ্লাডলাইট, প্রস্তুত হয়নি গ্রাউন্ডও। এই ম্যাচে লাল সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে হামজা, ফাহমিদুল, সামিদ সোম ও কিউবা মিচেলদের। তাই এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। অনলাইনে বিক্রি করা হবে ম্যাচের টিকিট, থাকছে সমর্থকদের জন্য ফ্যান জোনও। ক্যাটাগরি ওয়াইজ প্রাইসিং সেট হবে, ক্যাটাগরি ওয়াইজ টিকিট সেল হবে। আর কীভাবে সেল করবো ওইটা আমাদের একটু মত বিনিময় করতে হবে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে, আমাদের প্রেসিডেন্টের সাথে। ওটা ডিসিশন নিয়ে ফাইনালটা হবে। বাট আমরা আপনাকে বলে দিতে পারছি যে গ্যালারিতে 18,300 সিট অ্যাভেলেবল থাকবে। আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন করতে চাই নেক্সট খেলাটা, যে ফ্যানদের জন্য একটা ফ্যান জোন হবে, ফ্যানদের ইন্টারাকশন বাড়াবো যেন আমরা দর্শকদেরকে মাঠে আবার ফিরে আনতে পারি। এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের নিরাপত্তা নিয়ে বেশ সজাগ বাফুফে। ম্যাচের 48 ঘন্টা আগ থেকে বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এনএসসির সাথে যে ডিসকাশন হয়েছে, খেলার আগে স্টেডিয়াম বন্ধ থাকবে 48 ঘন্টা, খেলা শেষ হওয়ার পরে আমরা খুলবো, বাট সিকিউরিটি বুঝে। এটার বাইরে আপনারা জানেন এখানে একটা আর্মি ক্যাম্প আছে। আমরা ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলবো যে ওনারা আমাদেরকে কীভাবে এক্সট্রা লেয়ার সিকিউরিটি দিতে পারবে, খেলাটা ফুললি 100% সিকিউর থাকে। এটা কিন্তু সবাই তাকা থাকবে খেলার উপরে। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের আগে জাতীয় স্টেডিয়াম ঢাকাতে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাফুফে, যদিও এখনো চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্থগিত হলো দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ 2025। 1 বছর পিছিয়ে 2026 টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সাফ। যদিও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন জানান 2026 বিশ্বকাপ ফুটবলের বছর হওয়ায় 2027 এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। এদিকে টুর্নামেন্ট স্থগিত হলেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলে দাবি বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের।
জুনেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ, সেভাবে পরিকল্পনাও করছিল বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দলগুলো, কিন্তু হঠাৎ করে সাফের এই বিজ্ঞপ্তি স্থগিত করা হলো 2025 সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠামোতে কিছুটা পরিবর্তন এনে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে 2025-এর আসর মাঠে গড়ানোর কথা থাকলেও এবার তা হচ্ছে না। এক বছর পিছিয়ে 2026 সালে 15তম সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করে সাফ। সময় ঘনিয়ে এলেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়নি। এরপর থেকেই শঙ্কা দেখা দেয় টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে। সাফ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আরও সময় প্রয়োজন বলে জানায় সাফের সদস্য সংস্থা ও মার্কেটিং পার্টনার স্পোর্ট 5, যে কারণে স্থগিত করা হলো টুর্নামেন্টটি। বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করে 2026 বিশ্বকাপ ফুটবলের বছর হওয়ায় তা বিবেচনায় রেখে সাফের ভেন্যু ও সূচি সাজানোর পরিকল্পনা তাদের। যদিও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন জানান 2026 বিশ্বকাপের বছর হওয়ায় সূচি নির্ধারণে বিপাকে পড়ার শঙ্কা রয়েছে, যে কারণে 2027-এ সাফ আয়োজনের উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি। এদিকে সাফ স্থগিত হওয়ার ঘোষণা এলেও এ বিষয়ে কিছুই নাকি জানানো হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, এমন দাবি বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। 2026 is a World Cup year. এইখানে হোম অ্যান্ড অ্যাওয়ে সময় বের করা উইল বি ডিফিকাল্ট। সেই জন্য ডিসিশন হয়েছে যে প্রপারলি টুর্নামেন্টটা করতে গেলে আমরা 2027-এ নতুন ডাইমেনশনে সাব চ্যাম্পিয়নশিপে চলে যাই। তাহলে আমরা তো বহু বছর সেন্ট্রাল করলাম, তো নাও যেন নতুন ভাবে 2027-এ ডিসিশন নিলাম। গণমাধ্যম থেকে প্লাস হচ্ছে সাফের একটা প্রেস রিলিজে আসলে দেখলাম যে সাবটা 2025 সাবটা এবার অনুষ্ঠিত হচ্ছে না। তো আমরা অফিসিয়ালভাবে এখনো আমরা চিঠি পাইনি। আমরা যদি চিঠি পাই তারপরে প্রতিক্রিয়া জানাবো আমাদের। 2025 সাফ স্থগিত হলেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে বিপদে রিয়াল মাদ্রিদ। ইনজুরিতে প্রায় ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডেভিড আলাবা। অনিশ্চয়তা আছে এমবাপ্পের খেলা নিয়েও। কামাভিঙ্গা ও আলাবার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ আনচেলোত্তি। এল ক্লাসিকো মানেই রিয়াল বার্সার ধ্রুপদী লড়াই, যার জন্য অপেক্ষার প্রহর গোনেন সমর্থকরা। এবছর আগের এল ক্লাসিকোগুলোর একটিতেও বার্সাকে হারাতে পারেননি রিয়াল মাদ্রিদ। এবার ক্লাসিকো তাই একটু আলাদা রিয়ালের কাছে। একটা ম্যাচ যেন বাঁচা মরার মঞ্চে পরিণত হয়েছে মাদ্রিদিস্তাদের জন্য। শনিবার রাতে কোপা দেল রের ফাইনালের উপর নির্ভর করছে কোচ আনচেলোত্তির ভাগ্য। এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারলেই চাকরি হারাবেন কোচ কার্লো আনচেলোত্তি। তার জায়গায় দায়িত্ব নেয়ার জোর গুঞ্জন লিভারপুলের সাবেক বস ইয়র্গেন ক্লপ কিংবা বায়ার লেভারকুসেন কোচ শাবি আলোনসোর। লা লিগায় বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে এখন পাখির চোখ কোচ আনচেলোত্তির কাছে। এমন কঠিন সময়ে বিনা মেঘে বজ্রপাত নেমে এসেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। লা লিগায় খেলা সবশেষ ম্যাচে গেতাফের বিপক্ষে 1-0 গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েছেন আলাবা ও কামাভিঙ্গা। আগামী শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে তাদের মাঠের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। আলাবা ও কামাভিঙ্গার চোটটাই মাদ্রিদের জন্য দুশ্চিন্তার বড় কারণ। কোচ আনচেলোত্তি জানিয়েছেন দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছেন। ফাইনাল ম্যাচে মাঠে নামা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে। রিয়ালের একাদশের হয়ে মাঠে নামা আলাবাকে 45 মিনিটে মাঠ থেকে তুলে নেন আনচেলোত্তি। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পান এই অস্ট্রিয়ান সেন্টার ব্যাক। তার বদলি হিসেবে নেমেছিলেন কামাভিঙ্গা, তবে তিনিও দলকে টেনে নিতে পারেননি। 85 মিনিটে গেতাফে মিডফিল্ডার লুইস মিলারের চ্যালেঞ্জের সামনে পড়ে কুচকিতে চোট পান। বার্সার বিপক্ষে লেফট ব্যাক পজিশনে এখন ফ্রান গার্সিয়াই ভরসা আনচেলোত্তির। ফারলান মেন্দি ছন্দে নেই, আর আলাবা তো চোটে পড়লেন। ফ্রান গার্সিয়াকে ক্লাসিকোয় খেলালে তার দায়িত্ব হবে 17 বছর বয়সী লামিনে ইয়ামালকে আটকানো। তবে এ মৌসুমে যে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন স্পেনের ইউরো জয়ের অন্যতম নায়ক, তাকে ঠেকানো সহজ হবে না রিয়ালের জন্য। ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর বার্সা নিশ্চয়ই চাইবে নিজেদের উজাড় করে দিতে। পারভিন আক্তার, সময় সংবাদ। দেশের বাইরের ক্রিকেটের খবর। পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের ক্রিকেটীয় উত্তেজনা চরমে। এবার আগামীতেও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত সাফ
জানিয়ে দিয়েছে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। শুধু তাই নয়, আইসিসি ইভেন্টেও পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে না খেলার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। এদিকে জঙ্গি হামলার এই ঘটনায় সামাজিক মাধ্যমে পোস্ট করে হত্যার হুমকি দেওয়া হয়েছে ভারতের কোচ গৌতম গম্ভীরকে। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের বলি দুদেশের ক্রিকেট। রাজনৈতিক অস্থিরতার সবটুকু প্রভাবই স্পষ্ট ব্যাট বলের এই লড়াইয়ে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তান ভারতে না, এমন গড়িমসিতে এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও পড়েছে নানা ধরনের জটিলতায়। এর আগে এশিয়া কাপ নিয়েও জল ঘোলা কম হয়নি। এবার নতুন সমস্যায় দুদেশের ক্রিকেট। সম্প্রতি পেহেলগামে জঙ্গি হামলায় হতবাক বিশ্ব। মর্মান্তিক এই হামলায় বাড়ছে নিহতের সংখ্যা। এ ঘটনার পর দুদেশের রাজনৈতিক উত্তেজনা আবারও তুঙ্গে। কাশ্মীর ইস্যুতে এবার নতুন করে ফাটল ধরল দুদেশের ক্রিকেটে। রাজনৈতিক উত্তাপের জেরে দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায় না। এবার সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেল। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা তো জানিয়েই দিলেন, পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। শুধু তাই নয়, আইসিসি ইভেন্টেও তারা মেন ইন গ্রিনের বিপক্ষে একই গ্রুপে না খেলার বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে জানানোর পরিকল্পনা বিসিসিআই এর। এক সাক্ষাৎকারে এই কড়া বার্তা দেন রাজীব শুক্লা। আমরা হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি, এমন ঘটনার তীব্র নিন্দা জানাই আমি। আমাদের সরকার যা বলবে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলি না, সেটা আমাদের সরকারের সিদ্ধান্ত। নিন্দনীয় এই ঘটনার পর আমরা পাকিস্তানের সঙ্গে আগামীতেও দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। আইসিসি ইভেন্টে খেলি কারণ আমরা আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ। আইসিসিও জানে কি ঘটনা ঘটেছে এবং তারা সব দেখছে। পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নেবে বলেই আমরা আশা করি। এদিকে পেহেলগামের এই ঘটনার পর ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তীব্র নিন্দা জানান। গৌতম গম্ভীরও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপরই হত্যার হুমকি দেওয়া হয় তাকে। একবার নয়, দুইবার মেইলের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ইতোমধ্যেই পুলিশের কাছে অভিযোগ করেছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। গম্ভীরের পরিবার ও তার জন্য নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারতের স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম। তাজিন খন্দকার, সময় সংবাদ। ম্যারাথনের শিরোনাম বিউটিফুল বাংলাদেশ দৌড়লেন প্রায় 700 মানুষ, যাদের মধ্যে ছিলেন নানা দেশের কূটনীতিক থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা। আয়োজক এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ বলছে, দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই ছিল এই আয়োজনের লক্ষ্য। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে রাজধানীর সাধারণ বাসিন্দা, ভোরের আলো ফোটার আগেই হাতির ঝিলে যেন নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত স্থানটিতে কয়েকশো মানুষের এই জমায়েতের উদ্দেশ্য বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ শিরোনামে ম্যারাথনে অংশ নেয়া। ভোর 6টায় যেটি শুরু হয়ে প্রদক্ষিণ করে হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ ও তেজগাঁও অংশ। একটু করে হলেও হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি এগুলো দরকার আছে। আর এছাড়া বাচ্চাদের সাথে নিয়ে করতে পারলে বাচ্চারাও অনুপ্রাণিত হবে, অভ্যস্ত হবে। তাদের স্বাস্থ্যের জন্য, যেটা আমাদের জন্য আমরা করতে পারিনি, ওরা নিশ্চয়ই এইসবে উদ্বুদ্ধ হবে, এই জন্যই নিয়ে আসা আর কি। আমার এই দৌড় ছোটকাল থেকে অনেক ভালো লাগে, সেই জন্য আমি দৌড়াদৌড়ির পেছনে আছি। প্রায় 700 মানুষের অংশগ্রহণে এই ম্যারাথনের আয়োজক এভিয়েশন ট্যুর অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। অংশ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধি সহ ঢাকায় নিযুক্ত প্রায় 10টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। ছিলেন দেশ বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী ও পেশাদার দৌড়বিদরাও। Highlighting the right values, health and fitness, as well as unity and camaraderie, which I think are the hallmarks of the vibrant soul of Bangladesh. এখানে আসলে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়, তো আমার অনেক ধরনের নতুন নতুন মানুষের সাথে মিশতে ভালো লাগে। আসলে ঢাকা শহরে তো আমরা বন্দি এক প্রকার, এবং খুব বেশি সুযোগও হয় না, একা একা হাঁটা দৌড়ানোর খুব একটা সুযোগও হয় না। নাগরিক ব্যস্ততার মাঝে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি অংশগ্রহণকারীদের চাওয়া ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজন হবে বাংলাদেশেই। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এমন উদ্যোগের কথা জানালেন আয়োজকরা। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন এর ব্র্যান্ডিং হবে। বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে হয় র্যাফেল ড্র, দেয়া হয় পুরস্কার। পরে আগামী ডিসেম্বরে শীতকালীন ম্যারাথন আয়োজনের ঘোষণা দেয় আয়োজকরা।
আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশের ক্রিকেটে আম্পায়ার্স ক্রিকেটার দ্বন্দ্ব, তাওহিদ হৃদয়ের 2 ম্যাচ নিষেধাজ্ঞা নিয়ে বিসিবিতে খেলোয়াড়দের অবস্থান, সংবাদ সম্মেলনের ডাক তামিম ইকবালের। ক্রিকেট কর্তাদের কাছে দেশের চেয়ে নিজ ক্লাবের গুরুত্বই বেশি, সর্বোচ্চ সুবিধা নিতে গিয়ে ক্ষতি করছেন জাতীয় দলের, সমস্যা সমাধানে এখনই লাগাম টানার তাগিদ সাবেকদের। এবং জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে নতুন বিড়ম্বনা, অপরিকল্পিতভাবে বসানো হয়েছে চেয়ার, সমাধানের আশ্বাসে মেসির। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ টিকিট বিক্রি অনলাইনে। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।